আজকে আছেন, খুব শক্তি দেখাইতেছেন, এই কথাটা বলার পরিবেশ নেই। বাংলাদেশে যা হচ্ছে এইসব কথা বলার পরিবেশ নেই। আমার জীবন হানি হোক কোনো বাজে কারণ, এটা আমি চাই না। এখনো আছে, ঘটনা চলছে। ছাত্রদের রাজনৈতিক দল গঠনে আরো এক ধাপ এগুলো আজই। আরো দুটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দিল। শেখ হাসিনা ভাষণ দিলেন। সবশেষ 32 নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতা আর ভাঙচুর। প্রশাসন মন্ত্রণালয় বা আরেকটা মানে কমিশন বা আরেকটা কমিশন, বিচার বিভাগ কমিশন, তাদের মতামত পেশ করেছে প্রধান উপদেষ্টার কাছে। এটা চূড়ান্ত কিছু নয়, তবে এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে এইটার পিছনে তাদের একটা ভিন্ন উদ্দেশ্য আছে। দেশ ঠিক হবে, আগামী দিনে সুন্দর দেশ হবে, সুন্দর প্রশাসন হবে, সুন্দর বিচার বিভাগ হবে। এটা যতটা না তারা চিন্তা করে কাজটা করছে, তার চেয়ে আমার যেন মনে হয় এর পিছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। আসলে আমি একবার বলেছিলাম, এবং এই কথাটা বোধহয় কোটি মানুষ দেখেছে এবং জেনেছে। আমি বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এখন আমার এই বয়সে এসে, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, 77 বছর বয়স আমার বলতে ইচ্ছা করে, বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ। এই দেশে সবসময় জনগণ আন্দোলনে জিতেছে, কিন্তু পরবর্তীকালে চক্রান্তের কাছে জনগণ হেরে গেছে। এই আন্দোলনের এখনো শেষ কথা বলার সময় আসেনি। জুলাই আগস্ট আন্দোলনের শেষ কথা বলার সময় আসেনি কি হবে। তবে মর্নিং শোজ দ্য ডে, মর্নিং এর চেয়ে দুপুর বেলা হয়ে গেছে। 6 মাস খুব বেশি সময় তা না, কিন্তু আবার কম সময়ও না। এই তো আমার বাড়িতে আইসা পড়ছে। কাজে এই 6 মাস জনগণ হেরে গেছে কোন ভিত্তিতে মনে হলো? আমরা 52 আন্দোলন থেকে যদি ধরি, কোনো আন্দোলনেই 52, 69, এমনকি বলতে পারেন মুক্তিযুদ্ধ 71, 90-এর গণঅভ্যুত্থান, মানুষের আশা পূর্ণ হয়নি, কিন্তু মানুষ রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। সাধারণ মানুষই বেশি দিচ্ছে, যুদ্ধ করছে সাধারণ পরিবারের সন্তানেরা, লাখে লাখে জীবন দিচ্ছে। তাদের সে আশাটা পূর্ণ হয়নি। আজকের 5ই আগস্টের প্রেক্ষাপটে শেষ কথা বলার সময় এখনো আসে নাই। তবে আমার যা মনে হচ্ছে, ওই যে আপনি বলছিলেন যে তারেক রহমান দেখলাম বলছে যে সংস্কারের নামে নির্বাচনকে কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা, সংস্কারের নামে কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা প্রশ্ন তুলেছেন। আমি এই কথাটা অনেক আগে বলছি। আমি সবসময় বলি যে ভারতবর্ষের একজন মহান লোক বলেছিলেন, তার নাম গোখলে। তিনি বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আমি নিজেকে এইটা দাবি করছি না, তবে দাবি করছি বাংলাদেশের সমস্ত কথাগুলো, বয়সের কারণে হোক, অভিজ্ঞতার কারণে হোক। কারণ আজকে 60 বছর, আমার বয়স 77 বছর, আমার রাজনীতির অভিজ্ঞতা 60 বছরের বেশি। 60 বছরের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা ছিলেন, তারা কেউ বিছনায় পড়ে আছে, তাদের সেন্স নাই, কেউ 2-1 জেলখানায় আছে, খুব বেশি আর এদেশে জীবিত নাই। কাজে আমি আমার দিব্য দৃষ্টিতে যা দেখি, ভবিষ্যৎ দৃষ্টিতে যা দেখি, এবং হাসিনা সম্পর্কে গত 10 বছর যা আমি একটার পর একটা মন্তব্য করেছি, শেষ পর্যায়ে সেটাই বাস্তবায়িত হয়েছে। নিজের উপরে আত্মবিশ্বাস আমার সাংঘাতিকভাবে বেড়েছে। আমি একটা কথাটা বলে এক সেকেন্ড আমি বলি, নিজের উপর আমার আত্মবিশ্বাস আছে। আমিও মনে করছি অনেক দিন থেকে যে সংস্কারের নামে নির্বাচনকে দেরি করে এই দেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে। আচ্ছা, ফেব্রুয়ারিতেই আসবে ছাত্র প্রতিনিধিরা, তেমনটাই বলেছেন, এবং ছাত্ররা জনগণের মতামতের ভিত্তিতে তাদের দল তৈরি করবে। নাম এবং প্রতীকের জন্য জনগণের কাছ থেকে তারা পরামর্শ চেয়েছেন। হাসনাত আব্দুল্লাহ আজকে একটি কথা বলেছেন যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো ও কাঠামো মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে এবং বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে, এই জন্যই তাদের নতুন দল আনতে হচ্ছে, এবং যে প্রত্যাশা তারা তৈরি করেছে সেটা যেহেতু অন্যান্য রাজনৈতিক দল ধারণ করে না, নতুন রাজনৈতিক দল সেই প্রত্যাশাগুলো ধারণ করবে। এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কি কি ব্যর্থতা আপনাদের চোখে পড়ছে বা আদৌ পড়ছে কিনা? কথা বলা আর কাজ করা দুইটা ডিফারেন্স।
তারুণ্যের স্বপ্ন দিয়ে অনেক কথা বলা যায়। আমিও যখন তরুণ ছিলাম অনেক কথা বলছি, কিন্তু অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের একটা প্রান্তে এসে যখন অভিজ্ঞতা সমৃদ্ধ একজন মানুষ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে চিন্তা করে তার অবস্থানটা ভিন্ন হয়। তারুণ্য অনেক কথা বলে, আমি তাদের সেই স্বপ্নকে ধারণ করি, শ্রদ্ধা করি, কিন্তু সেই স্বপ্নই সবকিছু যদি মনে হয় তাহলে এটা স্বপ্ন দেখলে পরে মানুষ স্বপ্নে কিন্তু রাজা হয়ে যায়, স্বপ্নে কিন্তু আসমানে একা একা উড়ে। এগুলো আছে। আমি যে কথাগুলো বলতে চাই, এই যে গতানুগতিক পুঁথিগত কথা যেগুলো বলা হয় বিএনপির বা বিরোধী দলের 31 দফা, এটার সঙ্গে আমি তো যুক্তই, আমি তো এই দল করি, বিএনপি করি, এটার সঙ্গে যুক্ত। চমৎকার একটা দাবিনামা, এর চেয়ে আরো ভালো দাবিনামা আসতে পারে, কিন্তু সেই দাবি দল করলে পরে নতুন আরো দাবিনামা কেউ এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে নাই, আমরা নতুন দল এসে পূর্ণ করব। যদি করতে পারে তাদেরকে আমি তো বলছি আগামী আর কত অভিনন্দন তারা পাইতে চায়। তারা নতুন দল করে নতুন চিন্তায় জাতিকে উদ্বুদ্ধ করুক, সেই ব্যাপারে আমি তাদের উপরে আমার আস্থা স্থাপন না করলেও তাদের উপরে আমার দোয়া রইল, আশীর্বাদ রইল। তারা যুবক, তারা এই দেশে, আমি আজকে একটা কথা বলছি যে পৃথিবীতে ছাত্ররা একটা দল করছে একটা প্রভিন্সে, শুধু সারা পৃথিবীতে। এটা হলো আসামে প্রফুল্ল মহন্ত নামে একজন ছাত্র নেতা একটা দল করছিল, একবার ক্ষমতায় গেছে বা 2 বার বোধহয় ক্ষমতায় গেছিল, এখন সেই দল নিশ্চিহ্ন, সেই দলের কোনো পাত্তাই নেই। আমি যে কারণে কথাটা বলছি, 2500 বছর আগে আলেকজান্ডার আইছিল। আলেকজান্ডার কিন্তু বাংলায় আসে না, বিহার পর্যন্ত আইসা গঙ্গার পশ্চিম পারে দাঁড়াই তার সেলুকাসকে উদ্দেশ্য করে বলেছিল, বড় বিচিত্র দেশ সেলিকস, আমি ওখানে যাব না, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। আলেকজান্ডার কোন জ্ঞানে কোন বই পড়ে জেনেছিল আমি যাই, কিন্তু কথাটা কিন্তু ইতিহাসে না হয়, সত্য মিথ্যা সেটা কিন্তু রূপ করতে কিন্তু কথাটা রয়ে গেছে, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করছে, তারা সংগঠন করবে, নতুন কথা বলবে, মানুষকে পথ দেখাবে, দেখাইতে পারলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে পুরানো দলগুলা কিছুই করতে পারে নাই। এই কথাগুলো বলার ভিন্ন অর্থ আমার কাছে মনে হয়। এই ভিন্ন অর্থটা হলো তারা নতুন দলগুলোকে ওই যে যেমন 2 সাপের 1 বিষ, নৌকার ধারে শেষ, এই স্লোগানগুলোর মধ্যে আবার ভিন্ন অর্থ আছে। চিন্তা করে মানুষ সংস্কার করব, 4টা প্রদেশ এখনই দেখলাম বানাইব, হ্যাঁ, বাংলাদেশের নাম পরিবর্তন করব, ইত্যাদি ইত্যাদি। এই যে এত দায়িত্ব তাদেরকে কে দিছে? এরা কারা? কে দিছে তাদেরকে? আন্দোলন করছে ডক্টর আলী রিয়াজ, যারা এখানে কমিশনের হয়েছে আন্দোলন করছে সবাই, যারা এখানে উপদেষ্টা করছে তারা কি রাজপথে দাঁড়াইছে জীবনে একদিন? 2-1 জন ছাড়া, আমি ছেলেদের কথা বলছি না, অন্যদের কথা বলছি, এমনকি ইউনূস সাহেব নিজে। তারা এত দায়িত্ব নিচ্ছে কেন একটা দেশের? পৃথিবীর কোথাও কোনো দেশে এইরকম ধরনের একটা 1 মাসের আন্দোলনের মধ্য দিয়া একটা সরকার পরিবর্তনের পরে ছাত্ররা ক্ষমতায় এসে বলতেছে আমরা বাংলাদেশে সব করে একটা দেশে সব করে দেব, এটা পৃথিবীতে কোথায় আছে? ছাত্র আন্দোলন তো 1937 সন থেকে, 37 সন না, 1874 সনে প্রথম ছাত্র রাজনীতি আসছে, ইন্ডিয়ান স্টুডেন্টস ফেডারেশন, প্রেসিডেন্ট আনন্দ মোহন বোস, সেক্রেটারি সুরেন্দ্র মোহন ব্যানার্জি। এরপর থেকে যত ছাত্র আন্দোলন আসছে, বা বঙ্গ মুসলিম ছাত্রলীগ আসছে 1937 সনে, প্রথমে আব্দুল ওয়াসেক, নবাবগঞ্জ, ঢাকার নবাবগঞ্জের আব্দুল ওয়াসেক বিখ্যাত নেতা, তারই শিষ্য হলো ফজলুল কাদের চৌধুরী, শাহ আজিজুর রহমানরা, এবং পরবর্তী সময়ে তার পথ ধরেই নুরুদ্দিন, শেখ মুজিবুর রহমান, দবিরউদ্দিন আহমদ। একটু যুক্ত করব যে ছাত্ররা বিভিন্ন সময় যে বিভিন্ন মন্তব্য করছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে, তারা তো রাজনীতির মাঠে নতুন, রাজনীতির মাঠে কি এই সব মন্তব্যের কারণে তাদের জন্য অনেকটা চ্যালেঞ্জ চলে আসবে? আমি এটা বলবো না,
এটা বলবো না, কারণ এই কথাটা বলার পরিবেশ বাংলাদেশে নাই। এই কথাটা বলার পরিবেশ নেই বাংলাদেশে, যা হচ্ছে এইসব কথা বলার পরিবেশ নেই। আমার জীবন হানি হোক কোনো বাজে কারণে, এটা আমি চাই না। ফর দ্য কজ অফ দ্য কান্ট্রি আমার জীবন হানি হোক, এটা আমি চাই। প্রশ্নের উত্তরে এমনটা হতে পারে? আমার শুধু প্রশ্নের উত্তরে না, এই দেশে কিছুই নাই এখন। এই দেশে কিচ্ছু নাই। মানুষ কোথাও নিরাপত্তা দেখতে পাচ্ছে না, কোথাও না। আজকে যদি আপনাকে এখান থেকে আমাকে যদি এখান থেকে ধরে নেওয়া যায়, আমি কাউকে বলতে পারবো না আমাকে। পুলিশ তো পুলিশ, মিলিটারি একটা দেশের তো আছে, কে এ দেশে কাকে রক্ষা করবে? কাজে আমি সব কথার উত্তর না দিয়ে শুধু বলতে চাই, এই যুবকেরা যদি রাজনৈতিক দল করুক, তারা দেখা এবং তারা মেজরিটি হয়ে দেশ শাসন করুক যদি পারে। কিন্তু আমার কথাটা খুব ক্লিয়ারলি শুনেন, ভুল বুঝাবুঝি হবে। আমার কথাটা খুব ক্লিয়ারলি বলছি, আগের দলগুলো কিছুই করে নাই, 54 বছরে কিচ্ছু হয় নাই। এইটা কিন্তু মারাত্মক ধরনের নেগেটিভ কথা। আগের দল ভুল করছে, যে 3টা দল ক্ষমতায় ছিল, চরম ভুল করছে। প্রত্যেকটা দলেরই ভুল আছে, কিন্তু প্রত্যেকটা দল এমন কিছু কাজ করে গেছে যে কাজগুলোকে একদম অস্বীকার করলে ভুল হবে। 750 কোটি থেকে শুরু হয়েছিল বাংলাদেশের বাজেট, এটা এখন 7.5 লক্ষ কোটি টাকা হয়েছে। এটা মাথায় রাখা উচিত। আমি আরো কথা বলতে পারি, সেই কথাগুলো আজকে আপনার কাছে আবারও ফিরবো, আমরা এই জায়গাতেই ফিরবো। দেশ সামনের দিকে আগাইছে বিজ্ঞানের কারণে হোক, বাস্তবতার কারণে হোক, আমাদের ত্রুটি আছে। সেটা নতুন দুটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর পরামর্শ দিয়ে কমিশন প্রধান একটি কথা বলেছেন যে আমরা সরকারের কাছে প্রাদেশিক যদি 4টা প্রদেশ করার যে সুপারিশ তারা করেছেন, যদি 4টা প্রদেশ করা হয় তাহলে একদিকে এই সমস্যাগুলো যেমন দূর হবে, রাজনৈতিক দিক থেকেও একটা প্রভাব আসবে। কারণ একটি কেন্দ্রীয় সরকার একবার বসে গেলে সে পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রদেশ হলে তারা মনে করেন যে এটি আর সম্ভব হবে না। আপনারা কি মনে করেন? 4টি প্রদেশ চিন্তা, মজা করে চিন্তা করা, স্বপ্ন দেখা। আমি তো স্বপ্ন বললাম এটা, এবং এইটা হলো মূলত বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে নির্বাচনটাকে দীর্ঘায়িত করা। এইটা তাদের পলিসি। এখন বাংলাদেশে যেটা শুরু হয়েছে, আমি বলছি দেশে কোনো সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। বললাম আমি, এই দেশটা অন্ধকারের দিকে ডুবে গেছে, যাচ্ছে, এবং সেই দেশটাকে উদ্ধার করতে হইলে এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত জনগণের ভোট কবে হবে এবং জনগণের প্রতিনিধিরা কখন দায়িত্ব নেবে। একমাত্র এটা সমাধান, আমি এটা বলছি না, কিন্তু প্রাথমিক সমাধান হিসেবে ট্রেনটাকে যদি ট্রেন লাইনে তুলতে হয়, তাহলে জনগণের প্রতিনিধিদের হাতে দায়িত্ব দিতে হবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে কার কাছে দায়িত্ব দিবে। এইটা না করে আপনি আমাকে যত কথাই বলেন, আমি আপনার ওই যে কারা করলো প্রশাসন, এদেরকে 30 বছর রাজনীতিবিদরা পড়াইতে পারবে। 30 বছর বললাম। পার্লামেন্টে যারা বসবে, দিস ইজ দ্য ডিউটি অফ দ্য পার্লামেন্ট। দেশের সংবিধান পরিবর্তন করা চায়, ও তো বড় দায়িত্ব নিয়ে নিবেন। দেশে 4টা প্রদেশ করে দিবেন, এই করে আপনারা নিয়ে নিবেন। বাপ দাদার নাম নাই, চাঁদ মল্লের বিয়াই। আপনাদের দায়িত্ব দিছে কে? বাংলাদেশ প্রদেশকে সামান্য কিছু দায়িত্ব আছে আপনাদের, এবং যে দায়িত্বই পালন করেন সবগুলো দায়িত্বের পরিপূর্ণ যৌক্তিকতা এবং এইটা সাংবিধানিকভাবে বাস্তব প্রেক্ষাপটে পৌঁছবে তখনই যখন পার্লামেন্ট থেকে গ্রহণ করবে, এবং শুধু সিম্পল মেজরিটি নয়, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন 2/3 মেজরিটি, এবং এটার উপর একটা গণভোট। যাই করেন পার্লামেন্ট কিন্তু এটাকে এন্ডোর্স করতে হবে। পার্লামেন্ট এন্ডোর্স না করলে, আজকে আছেন খুব শক্তি দেখাইতেছেন, 3 বছর পরে, 1 বছর পরে, 2 বছর, 3 বছর, 5 বছর পরে যখন পার্লামেন্ট আসবে, তখন তাদের ধারস্থ হতে হবে যে আমরা যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো আপনারা আইনগতভাবে এন্ডোর্স করেন। তা না হলে যারা আজকে এই কাজগুলো করছে তাদেরকে আইনের কাছে, ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে। এইগুলো হলো উদ্ভট চিন্তা ভাবনা, 4টা প্রদেশ করে ফেলবো, এগুলো উদ্ভট। এখন মূল কাজ হলো জনগণের ক্ষমতা দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার কি, নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ ভোট কিভাবে, কি কি কাজগুলো করতে হবে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসতে হবে। সাকি যে কথাটা বলছে,
আমি সেই কথাটা বলি, সমস্ত রাজনৈতিক দল, আমি কাউকে বাদ দিতে চাই না যারা আন্দোলনের পক্ষে ছিল, আমি যারা পালায় গেছে তাদের কথা বলছি না, অন্য যারা আছে সবাইকে নিয়ে বসতে